সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব বিএনপির পদযাত্রা, থাকবে উপনির্বাচনের বিষয়াদি নিয়ে। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল, আছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আরও আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত আপনাদের তিনজনকেই। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখলাম আজকেও গতকালকে আপনারা পদযাত্রা করেছেন, সেই আজকেও পদযাত্রা ছিল। তো ইতিপূর্বে একটি পদযাত্রা করেছেন, আজকে আরেকটি পদযাত্রার কর্মসূচি আপনারা পালন করলেন। আমরা পাল্টা কর্মসূচি হিসাবে ওবায়দুল কাদেরের সমাবেশে ওবায়দুল কাদেরও বক্তব্য রেখেছেন। এই যে সমাবেশের বক্তব্য, পাল্টা বক্তব্য নিয়ে এক ধরনের কথার যুদ্ধ চলছে। বলা হচ্ছে পদযাত্রাকে বলা হচ্ছে শোকযাত্রা, মরণযাত্রা, আপনারা বলছেন জয়যাত্রা। আসলে কি যাত্রা শুনতে চাই আপনার কাছ থেকে। আসলে পলিটিক্যাল হিউমার থাকে, আবার পলিটিক্যাল ওয়ার্ডসও থাকে কিছু। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই ধরনের হিউমার বিভিন্ন সময় করে, কিন্তু হিউমারগুলো যখন আপনার নৃশংস হয়ে যায়, বিএনপি নৃশংস এবং আপনার সহিংস রাজনীতিতে কখনোই বিশ্বাস করতো না। বিভিন্ন সময় বিএনপিকে ব্লেম দেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে, কিন্তু বিএনপি সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করে। আমরা দেখেন পদযাত্রা, এটা একটা আন্দোলনের একটা আপনার এটাকে কি বলবেন ভেরিয়েশনস, ডাইভার্সিফিকেশন, বিভিন্ন রকম পদযাত্রা। আমরা যেটা দেখলাম যে অন্যান্য কর্মসূচির সাথে এই কর্মসূচিটা একেবারেই আমি তো বললাম ভেরিয়েশন, ডাইভার্সিফিকেশন, বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন রকমের কর্মসূচি। আপনি শুধু আওয়ামী লীগের মধ্যে জ্বালাও পোড়াও এইগুলাই শুরু করেন। আওয়ামী লীগ যে আপনার মনে করেন 2001 সাল থেকে 7 সাল পর্যন্ত যে কাজগুলো করেছিল, বা এর আগেও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে আপনার নৃশংসতা ছিল, বিএনপি প্রমাণ করেছে নিজেকে যে বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। দেখেন আমরা পদযাত্রা করছি, আমাদের দুটো হয়েছে, আরো দুটো বাকি আছে। এই মহানগরীতে আরো দুটো পদযাত্রা হবে এবং 4 তারিখে আমাদের সারা বিভাগে আবার সমাবেশ। অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্তরে আমরা প্রতিবাদ জানাচ্ছি, তাকে নো কনফিডেন্স জানার জন্য, তাকে রেড কার্ড দেখানোর জন্য, এবং আমরা আন্দোলনের একটা বৈচিত্র্যপূর্ণ আন্দোলন করছি এবং মানুষ আমাদের এই আন্দোলনে কানেক্ট করছে। এইটাই হলো সবচেয়ে বড় কথা। কিন্তু আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব যেভাবে রেকলেস কথাবার্তা বলেন, বেপরোয়া কথাবার্তা বলেন, আমি ধরে নিলাম এগুলো পলিটিক্যাল ওয়ার্ডস, পলিটিক্যাল হিউমারও আমি ধরে নিলাম, কিন্তু হিউমার যখন নৃশংসতায় পর্যবসিত হয়, কেন নৃশংসতার কথা এই যে মরণযাত্রা, এই কথাটা কি আসলে আপনার যায় তার সাথে? মরণযাত্রা বলা হচ্ছে, পদযাত্রা আপনার এই বাংলাদেশে লং মার্চ হয়েছে না ফারাক্কার বিরুদ্ধে, এই বাংলাদেশে গণপদযাত্রা হয়েছে না বিভিন্ন সময়। বিএনপি 2001 সালে একবার করেছিল, আমরা এরশাদ সরকারের সময় এরকম ছাত্র দল করেছিল। আওয়ামী লীগ তো টঙ্গীর থেকে 32 নম্বর পর্যন্ত পদযাত্রা করছে না, তাহলে এটাকে আপনি মরণযাত্রা বলেন? আমি তো ধরলাম ওনার কথা, যদি একজন সিনিয়র নেতা বললেন এটা একটা পলিটিক্যাল হিউমার বা পলিটিক্যাল, কিন্তু উনি যেটাকে যখন নৃশংসতার পর্যায়ে নিয়ে যায় তখন আসলে পলিটিক্সে যে উস্কানি দিচ্ছে, আওয়ামী লীগ চাচ্ছে যে মানে গন্ডগোল। দেখেন আমাদের প্রোগ্রামের সময় ওনারা শান্তিপূর্ণ, আমাদের প্রোগ্রাম, ওনাদের এখন রাস্তায় থাকার দরকারটা কি? ওনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা এই গভর্নমেন্ট ইজ ইলিগাল, গভর্নমেন্ট ইজ আনইলেক্টেড, এটা আমাদের সমস্যা। এবং এই গভর্নমেন্ট আপনার দুর্নীতির সাথে জড়িত, এই গভর্নমেন্টকে কেউ পছন্দ করে না। এই জন্য আমরা ওনাদের সমস্যা কি? ওনারা কেন মাঠে নামছে? আমি এই প্রশ্নের উত্তরটাই একটু শুনে আসি। ওনারা হলো গন্ডগোল করতে চায় এখন। ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, এই শেষের কথা থেকেই আমরা ধরি, বিএনপির অতি সম্প্রতি যেসব কর্মসূচি পালন করেছে তাতে কোনো ধরনের সহিংস কোনো ঘটনা পরিলক্ষিত হয়নি।
পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিন্তু তারা নিজেরা কোনো কিছু করেছে এ ধরনের হয়নি। কিন্তু তারপরও যেদিন বিএনপি কর্মসূচি দিচ্ছে সেদিনই আপনারা শান্তি সমাবেশ করছেন। ধন্যবাদ। মানে আপনি বলছেন যে কুমির হঠাৎ করে মাংস খাওয়া ছেড়ে দিয়েছে, ভেজিটেরিয়ান হয়ে গেছে। এই যে বকধার্মিক আমরা কেন বলছি এবং কেন সতর্ক থাকতে হচ্ছে, আমি এর আগেও উদাহরণ দিয়েছি। এটি ওনাদের সিলেটের জনসভা থেকে অত্যন্ত সফল বিভাগীয় থেকে ওনাদের মহাসচিব স্বয়ং, এখানে আমান ভাই কি বলেছেন এটা আনছে না, বললেন যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই না? এবং আরেকজন স্থায়ী কমিটির সদস্য তিনি বললেন যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের মৃত্যু সংবাদ পাবেন। আরেকজন বললেন সংবিধান ছুঁড়ে ফেলে দেব, চাই না। আবার আরেকজন বললেন একই সমাবেশে বাংলাদেশ তো বাই চান্স স্বাধীনতা পেয়েছে, এগুলো বললেন। তো আমরা আসলে বুঝে উঠতে পারছি না অন্ধের হাতি দর্শনের মতো বাংলাদেশের মানুষের বিএনপি দর্শনটা কি হওয়া উচিত। 13, 14, 15 খুন, জখম, জ্বালাও পোড়াও, পেট্রোল হওয়া উচিত। 77, 78 মিনিটে একটা করে গণফাঁসি, আর্মিতে ম্যাসাকার, এগুলো হওয়া উচিত। কিংবা 2001-06 একদিনে 500 জায়গায় বোমা, জজ নিহত এসলাসে, ইংরেজি ভাই বাংলা ভাইয়ের কথা তুললো, অস্ত্র চোরাচালান, গুলি সারের জন্য, এগুলো হওয়া উচিত। বাট আমরা যদি বিএনপির প্রতি সর্বোচ্চ সুবিচার করি, তাদের 27 দফা দেখি, তাদের 10 দফা দেখি। এই মানে দাদা আপনার বক্তব্য আমি বুঝতে পারছি, কিন্তু আমার বক্তব্য একটি বলেন যে বিএনপির যেটি আজিজুল বারী হেলাল বলছিলেন যে বিএনপির কর্মসূচির দিনে কেন আপনারা পাল্টা কর্মসূচি দিচ্ছেন। প্রথম কথা হচ্ছে আমরা তো পাল্টা দিচ্ছি না। বাংলাদেশে তো কারফিউ চলতেছে না জিয়াউর রহমান সাহেবের মতো। 75 থেকে 79, 4 বছর উনি সকাল সন্ধ্যা কারফিউ দিয়ে দমন করেছেন। এখন তো কারফিউ নাই। বিএনপি যদি পল্টনে পদযাত্রা করে, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা অন্য কোনো দল 10 মাইল দূরে আরেক জায়গায় সমাবেশ করতে পারে না, এখানে তো কোনো কারফিউ নাই। আওয়ামী লীগের সমাবেশ আওয়ামী লীগ করছে, বিএনপির সমাবেশ দেখছেন কোথাও কোনো গন্ডগোল হয়েছে? হয়নি। কিন্তু না না, আমরা তো সেটাই বলছি যে বিএনপির সমাবেশ বিএনপি করছে। আমি যদি আমার সমাবেশ করি তাহলে বিএনপির গাত্রদাহ হওয়ার কারণটা কি? গাত্রদাহ না, যদি কোনো এই ধরনের কারণটা জানতে চাইতে পারি না। না না, আমি তো হেলাল ভাইকে সেটা বলছি। আপনি আপনার সমাবেশ করেন, তাহলে যেদিন বিএনপি সমাবেশ করবে ঢাকা শহরে সেদিন কি কারফিউ দিয়ে অন্যদের বন্ধ করে দিতে হবে? না, এটা কি গণতন্ত্র? আমি বলছি না না, এটা আওয়ামী লীগের এজেন্ডা আছে। আওয়ামী লীগের শোনেন, এখন একটা বিষয়, আওয়ামী লীগের এজেন্ডা কি আওয়ামী লীগ আপনি বিএনপির কাছ থেকে আপনার অনুমতি নিয়ে এজেন্ডা ঠিক করবে, বা বিএনপির চাওয়া নিয়েও এজেন্ডা ঠিক করবে? বাট আমাদের তো ঘোষিত কর্মসূচি আছেই। সেটা কি? ঘোষিত কর্মসূচি হচ্ছে সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ। কেন? এটা নিকট অতীতে এটা ঘটেছে 2018 সালের জুলাই মাসের 30 তারিখে, যখন আপনার আন্দোলন হয়েছে নিরাপদ সড়কের জন্য। প্রথম 2 দিন শাহবাগে চকলেট দেওয়া হয়েছিল। না না, বিএনপি করেছে। শোনেন, আচ্ছা, সহিংসতা বিএনপি করেছে। হ্যাঁ, তাদের যে আন্দোলনটা হয়েছে, প্রথম 2 দিন চকলেট দিয়েছে না, পুলিশরা কোলে করে নিয়ে আসছে না। তৃতীয় দিন গুজব ছড়ালো আওয়ামী লীগ সভানেত্রীর অফিসে ধানমন্ডিতে কি জঘন্য কাণ্ড হচ্ছে, গুজব ছড়ালো। হাজার হাজার লোক পরপর 2 দিন আওয়ামী লীগ অফিস আক্রমণ করতে গেল। তো যেই দল বাচ্চাদের আন্দোলন হাইজ্যাক করে এই কাজ করতে পারে, সেই দল হঠাৎ করে মারমুখী হয়ে কেন? হেফাজতের সময় কি করেছিল? বেগম জিয়া রাত্রে বলেননি, সন্ধ্যায় শহরে মেহমান এসেছে তাদের পাশে দাঁড়ান, বলেননি তো? সহিংসতা, হ্যাঁ বলেছেন, এটা তো পাবলিক রেকর্ড। শহরে মেহমান এসেছে তাদের পাশে দাঁড়ান, কোট আন কোট। আচ্ছা, তো অর্থাৎ সহিংসতার প্রতি তাদের এক ধরনের বাই ডিফল্ট এক ধরনের সহমর্মিতা। এটা কেন? সুতরাং ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আওয়ামী লীগের অফিস পরপর 2 দিন আক্রান্ত হয়েছে, এই ভয় আমার আছে না? তারপর আরেকটি কাজ, হঠাৎ করে গাড়ি ভাঙচুর শুরু করে দেয়। কেন? বিএনপি অফিসের ঠিক সামনে এই 1 মাস আগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক উনি যাচ্ছেন, ওনাকে মারেনি, ওনার উপরে আক্রমণ হয়েছে। তারপর এডিসি মিশু বিশ্বাস, আমার নামও মনে আছে, তার গাড়িতে তাকে রেখে পেট্রোল দিয়ে আগুন ধরাই দেওয়া হয়নি, একদম অফিসের সামনে করেছে। এটা কি বিএনপি অফিসের সামনে? হ্যাঁ, বিএনপি অফিসের সামনে। আমি তো নাম ধরেই বললাম একেবারে। হ্যাঁ, উনি এখন এডিসি, তখন এসপি ছিলেন হয়তো, নাম মনে আছে আমার। তো
এই কারণে আপনি দেখেন বিএনপির সমাবেশ করুক, আওয়ামী লীগের, ছাত্রলীগের, আওয়ামী কেউ কি ওনাদের ডিস্টার্ব করতে গেছে যায় না, কিন্তু আমরা আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করতে পারবো না, এটা কেমন কথা? এটা একটা জবরদস্তি হয়ে গেল না? জি, আমি একটু শুনে আসি। ডাক্তার জাহিদুর রহমান, কথা এসছে, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। মানে দাদা একটা দলীয় পরিচয় আছে, স্বাভাবিক। না, দল আমার কোনো পরিচয় ধরছে না, কর্মী। আচ্ছা, কর্মী। ওদিন নুরু বলেছে আমার সাথে উনি আসবেন না, কারণ আমার কোনো পদবি নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি কর্মী, আপনি একটা ছাত্রলীগের পদে ছিলেন, কিন্তু আপনার আরেকটা পরিচয় আছে, আপনি একজন আইনজ্ঞ, ব্যারিস্টার। একজন আইনজ্ঞের কাছ থেকে আমি চাই যে দাদার এই পরিচয়টা অন্তত কিছুক্ষণের জন্য এখানে একটু প্রস্ফুটিত হোক। কয়েকদিন আগে আমি একটা ছোট্ট এক্সপেরিয়েন্স শেয়ার করি অন্য একটা টিভি চ্যানেলে, ঠিক এই আলোচনাটাই খুব হচ্ছে এখন। একজন আইন প্রণেতা, মানে কাগজে কলমে বলছি আর কি, এই পার্লামেন্টে যারা আছেন তাদেরকে আমরা কাগজে কলমে আইন প্রণেতা বলছি, একজন এমপি ছিলেন। তাকে আমি ক্যাটাগরিক্যালি জিজ্ঞেস করেছিলাম, বিএনপি যদি কোনো দাঙ্গা হাঙ্গামা সমস্যা করে, ওনারা শান্তি সমাবেশ বলছেন, আমি পরের সেগমেন্টে ব্রেকের সময় বা যে কোনো সময় আমি পড়ে শুনিয়ে দেব খুঁজে বের করে, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক, মন্ত্রীরা বিএনপিকে সন্ত্রাস করলে তারা ঠেকাবেন, প্রতিহত করবেন। একটা দেশ না পলিটিক্যাল রেটরিক দিয়ে চলে না, একটা দেশের কতগুলো সাংবিধানিক এবং আইনি চৌহদ্দি আছে। দাদা আমার চাইতে অনেক ভালো জানেন এগুলো। একটা দেশ চলবে কনস্টিটিউশন দিয়ে। বিএনপি আগুন সন্ত্রাস এটা সেটা সব তর্কের খাতিরে মেনে নিলাম, ওটা ঠেকানোর দায় আওয়ামী লীগের না, কোনোভাবেই না। আওয়ামী লীগকে এই দায়িত্ব কেউ দেয় না, আওয়ামী লীগ পুলিশ না, কোনোভাবেই না। আপনি যদি কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে যদি কেউ সন্ত্রাস রাহাজানি তৈরি করে, সৃষ্টি করে, করতে আসে, তো সে ব্যাপারে কোনো নাগরিক হিসাবে তার কোনো দায়িত্ব নাই? একদম নেই, একদম নেই। আমি আসছি, পুলিশ ব্যান করে দেন। আসছি, মানে পুলিশ আমরা পুষিয়ে এই জন্য, এবং পুলিশ যদি ফেল করে, আপনি বিডিআর আনবেন, আপনি মিলিটারি আনবেন। আপনাকে খেয়াল করে কাঞ্চন ভাই, আপনি বলবেন দাদা আপনার সময়, আমি আপনাকে মারতে এসেছি, আপনি নিজে কিন্তু আমাকে পাল্টা মারতে পারেন সেলফ ডিফেন্সের জন্য, কিন্তু আমি আপনাকে মেরে চলে গেছি, আপনি আমাকে মারতে পারেন, এরপর আমাকে খুঁজে এসে আপনি কিন্তু আমাকে আর মারতে পারেন না। আপনি ওই ইমিডিয়েট টাইমে যদি না করেন, আপনি আমাকে খুঁজে এসে ওই সময় মারা মানে আত্মরক্ষা করতে পারি, পরেও পারেন না। আপনি এই অজুহাতে আমাকে মারতে পারবেন না যে আমি আপনাকে মেরেছিলাম। দেশে আইন কানুন পুলিশ এই কারণে থাকে। ব্রাজিলে কয়েকদিন আগে যে তাণ্ডব চালালো বোলসোনারোর যে সমর্থকরা, ওখানে কি লুলা তো ক্ষমতায় আছে, ক্ষমতাসীন তো লুলার দল, ওরা কি ডাক দিয়েছিল চলো ওকে ঠেকাই? গিয়ে ডাক দেয় নাই। ওখানে পুলিশ ফেল করলো বলে মিলিটারি এসে সেটা কন্ট্রোল করেছে। হ্যাঁ, লুলারও সমর্থক আছে কারণ উনি জিতেছেন, তার সমর্থকরা দুদিন পরে তার সমর্থনে ব্রাসিলিয়াতে বিরাট সব জনসভা করেছে যে আমরাও আছি তোমার সাথে। সো আওয়ামী লীগের যদি তাদের জনশক্তি দেখাতে হয়, মাঠে যদি দেখাতে হয়, দুদিন পরে করুক। বিএনপি 24 ডিসেম্বর কি তার মিছিল শিফট করে দিয়েছিল না আওয়ামী লীগের সময়, তাদের যে সম্মেলন ছিল সেটার কারণে? সমস্যাটা কি? একটা ন্যূনতম সভ্য দেশ হলে আমাদের এখানে মন্ত্রীরা যখন বলছেন বিএনপির এটা আমরা প্রতিহত করবো, আমি পড়ে শোনাবো, আমি একটু পরেই আমি সার্চ করেই বের করবো, অসংখ্য আছে এরকম। এটা ইটসেলফ একটা ফৌজদারি অপরাধ, আপনি এটা করতে পারেন না। একটু যোগ করি, যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপির এই নাশকতা বা এসব আমরা ট্যাকেল করব, ওটার প্রতিবাদ আমরা করি না, কারণ উনি রাষ্ট্রের একটা দায়িত্বপ্রাপ্ত মানুষ, ওনার অধীনে পুলিশ আছে। বিএনপি যদি নাশকতা করে সেটা ঠেকানোর দায়িত্ব ওনার। তারপরও আমরা সমালোচনা বা নায়ক হিসেবে আলোচনা কি করব? পুলিশের বল প্রয়োগ কি ঠিক আছে? পুলিশ কি মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করলো? পুলিশ কি বিনা উস্কানিতে আক্রমণ করলো? পুলিশ কি লেথাল ওয়েপন ইউজ করলো? এগুলো সমালোচনা করবে, কিন্তু উনি এই কথাটা বলার এখতিয়ার রাখেন। আওয়ামী লীগের কোনো নেতা, সাধারণ সম্পাদক থেকে শুরু করে, কোনো এখতিয়ার নাই, কোনোভাবেই হতে পারে না এটা। হ্যাঁ, জাহিদ যেটা বললেন, এখানে একটা ব্যাপার আছে, এটাকে সিভিল অ্যারেস্ট বলে, সারা পৃথিবীতে আছে, আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে। আপনি, আমি, উনি, জনাব হেলাল, সবার জন্য প্রযোজ্য যে আমরা যদি দেখি একটা ইমিনেন্ট একটা অফেন্স হতে যাচ্ছে, একজন সাধারণ মানুষেরও অধিকার আছে সিভিল অ্যারেস্ট করার। যিনি অপরাধ সংগঠিত করতে যাচ্ছেন, অপরাধ থেকে নিবৃত্ত করার জন্য ডক্টর জাহিদ একটা যথার্থ কথা বলেছেন, আমি 200% একমত পোষণ করি, যে ইমিডিয়েট যদি অপরাধ হতে যায় তাহলে ইউ হ্যাভ অল রাইটস রিজনেবল। আপনি যদি দেখেন যে একটা অপরাধ হতে যাচ্ছে, আপনার সব ধরনের আত্মরক্ষার অধিকার আছে। শুধু তা না, যিনি এটা করতে যাচ্ছেন
তাকে নিবৃত্ত করার জন্য মানে নিউট্রালাইজ করার জন্য আপনি তাকে সিভিল অ্যারেস্টও করতে পারবেন। এটা আমাদের ফৌজদারি কার্যবিধিতেই আছে, পৃথিবীর সব দেশে আছে, ইংল্যান্ডেও আছে। আওয়ামী লীগ যেটা করে এটা যদি আপনি অন্য দিক থেকে দেখেন, যে আমরা নিশ্চিতভাবে যদি জানি, যেহেতু বললাম যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, বিশেষ করে 13, 14, 15 যদি তারিখে আমাদের প্রোগ্রাম 10ই ডিসেম্বর, 7ই ডিসেম্বর আপনারা কেন পার্টি অফিসটা আক্রমণ করলেন এটা বলেন। এটা আপনারা 7ই ডিসেম্বরের ব্যাপারে তাহলে আমরা বলি, ওনার শব্দটা যে আক্রমণ, এই যে দেখেন খেয়াল করবেন এটা কি হচ্ছে, আমরা এটাই বলতে চাচ্ছি যে যদি আপনি নিশ্চিত হন, কনভিন্স হন যে আপনার ঘরটা ডাকাতের দ্বারা আক্রান্ত হতে যাচ্ছে, ইউ হ্যাভ অল রাইটস টু টেক প্রিকশন নেয়ার জন্য এবং মেজারগুলো নেয়ার জন্য। আপনি পুলিশকে ফোন করবেন, পুলিশও আসবে, কিন্তু আপনি প্রতিরোধ করবেন না, আপনি প্রতিরোধ প্রস্তুত থাকবেন না। আওয়ামী লীগ অফিসকে আক্রমণ করেছে, আজ পর্যন্ত বিএনপি অফিস কখনো আক্রান্ত হয়েছে? সরকারি দলও হয়নি, বিরোধী দলও হয়নি। আওয়ামী লীগ অফিস কবে আক্রমণ হয়েছে? আপনার কবে আওয়ামী লীগ অফিস কবে আক্রমণ? আমি একটু আগেই তো বললাম 2018 সালের 30 জুলাই তো হয়েছে, পরপর 2 দিন, হাজার হাজার লোক, হাজার হাজার লোক। এই যে দেখেন, আমি আপনাকে এটাই বলতে চাই, আওয়ামী লীগ অফিস আক্রমণ করার জন্য ওনারা ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হয় নাই। না না, নিরাপদ সড়ক চাই, এই ছেলেরা যে আন্দোলন করেছে সেই সময়ের কথা বলছেন আপনি। একটু আগে আমি সেই উদাহরণই দিলাম। নিরাপদ সড়ক আন্দোলন তো সাধারণ মানুষের আরেকটি বিষয়, 2 দিন সাধারণ মানুষ ছিল, 3 দিন ওটা বিএনপি হয়ে গেছে, তারপর আক্রমণ করেছে, ওই গুজব ছড়িয়ে দিয়েছে। আমি তো আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট যে ওখানে খুন হয়েছে, এখানে রেপ হচ্ছে। আপনি বিএনপির কাঁধে চালাবেন? কাঁধে চড়াবো কেন? বিএনপি করেছে যেটা, আপনি আবার কাঁধে চড়াতে হবে কেন আমার? নিরাপদ সড়ক আন্দোলন আমি হোসেন চৌধুরী মাহমুদ বলে নাই ওই ছেলেটাকে যে কুমিল্লায় কি করে, ঢাকায় গিয়ে বন্ধু বান্ধব সহ ঢুকে পড়ো, নিরাপদ? আপনি আমাকে একটা জিনিস বলেন, শোনেন, বিএনপির যে ট্র্যাক রেকর্ডটা, আমি বেশি দূরে যাব না, 13, 14, 15 নেন না, আমি আপনাকে একেবারে প্রেসাইসলি বলি, 13, 14, 15 কেন ওই খুন্তি দিয়ে কনস্টেবল তারেককে খুন করে নাই, এই মাথা দিয়ে, এটা বিএনপি তো করেছে। কোথায়? সাতখানিয়ায়। আমি তো এই শোতে একাধিকবার বলেছি, তারা কিন্তু আশ্রয় নিয়েছিল 12 জন পুলিশ একটা কমিউনিটি সেন্টারে, গরম কিন্তু খুন্তি দিয়ে। আচ্ছা, আসবে আপনি 13-14 সালে আপনি শেষ করলে। সুতরাং আপনি যদি বলেন যে বিএনপিকে আপনারা ভয় পান কিনা, আমি তো ব্যক্তিগতভাবে ভয় পাই। কেন ভয় পাবো না? বিএনপি আজকে যেটা বলছে যে 13, 14, 15 পুনরাবৃত্তি করবে না, আমরাও আশা করছি যে পুনরাবৃত্তি করবেন। আপনি খেয়াল করবেন গত 1 বছরে, আমি শেষ কথা বলি, একটা উদাহরণ যদি আপনি দেখাতে পারেন, কোন আওয়ামী লীগের নেতা কি বিএনপিকে বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে বলেছে? ওনারা বলেছেন পালাবার পথ পাবেন না, শ্রীলঙ্কার মতো ঝাঁপ দেবেন বঙ্গোপসাগরে, ওনারা বলেছেন, বরং আমরা বলেছি আপনারা ঝাঁপ দিতে গেলে আমরা হাত দিব তুলে আনার জন্য। আমার বলতে দেন, আমি একটু বলি, প্রশ্ন এই উদাহরণটা দেন। এই যে পালানোর কথাটা বললো, তাই না? আমি কাউকে ব্লেম দিচ্ছি না, কাউকে দোষারোপ করছি না। বাংলাদেশের ইতিহাসে কে পালিয়ে গেছে 1/11-এর সময়? একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছিল, এবং কেউ যেন দেশ থেকে না যায়, কেউ পালিয়ে যায় না বাংলাদেশ থেকে। 1/11 চলছে 2 বছর, এই 2 বছরে একদিনের জন্য বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে কি গিয়েছে? বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী বাংলাদেশে ছিল, এবং অন্যান্য নেতাদের যেন হয়রানি না করা হয়, গ্রেফতার না করা হয়, বাংলাদেশ ছেড়ে না চলে যায়, এই জন্য তিনি আহ্বানও করেছেন। আপনারা বলছেন, জনাব হেলাল, আপনারা বলছেন যে বিএনপি নেতারা বলছেন যে আওয়ামী লীগের নেতারা পালাবার পথও পাবে না। আমি বলি যে পলিটিক্যাল রেটরিক, পলিটিক্যাল ওয়ার্ডস, পলিটিক্যাল কেন পালানোর কথা বলছেন? পলিটিক্যাল রেটরিক, এটা পলিটিক্যাল একটা হিউমার, এটা পলিটিক্যাল ভাষা, কিন্তু যদি আপনি এটাকে সত্য হিসেবে ধরে নেন তাহলে ইতিহাস ঘাটেন কে পালিয়েছিল। আবার আপনি বলেন তো যে আমরা একটু আওয়ামী লীগ পালায় না, কিন্তু 2007 সাল থেকে 8 সাল পর্যন্ত একমাত্র নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছিল, তিনি যাননি। তিনি বলেছিলেন বিদেশে আমার কিছু নেই, আমার দেশ ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই। একটা কথা, এবার সেকেন্ডলি শোনেন, যে 13, 14, 15 আগুন সন্ত্রাসের কথা বলে, শিশু পার্কের সামনে বিহঙ্গ পরিবহনে আগুন দিয়েছিল কারা? এটা উজিরপুর বরিশাল থানা জেলা বিএনপি জেলা আওয়ামী লীগ সংবাদ করে আওয়ামী লীগের এক নেতার নাম বলেছে। আমি বলছি না এই কারণে যে ওনার সাথে আমি ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এই জন্য নামটা বলছি না, কার নাম বলেছে। এইবার আসেন আপনার কুমিল্লার কোটবাড়িতে, যেখানে
আপনার আগুন বাসে আগুন দিয়ে লোক মানে ফেলানো হলো, বেগম খালেদা জিয়াকে আসামি করালো, কিন্তু ধরা পড়লো ছাত্রলীগ বা যুবলীগ, সবাই জানে কুমিল্লার কোটবাড়িতে, চৌমনিতে, এটা অন রেকর্ড। আমি দেখেন, এবার দেখেন নওগাঁয় সাঁওতাল পল্লীতে কে ধরা পড়েছিল আগুন দেওয়ার সময়। এবার আসেন 91 সালে, যখন 96 সালে বিএনপি ক্ষমতায় ছিল, প্রথম বাংলাদেশে আগুন সন্ত্রাস করে আওয়ামী লীগ, ওই যে আপনার শেরাটন হোটেলের সামনে গান পাউডার ব্যবহার করে। কত নৃশংস ব্যাপার, গান পাউডার কতগুলো লোক মেরে ফেললো, এবং সবাই সেটা জানে। সুতরাং এই যে প্রিভিয়াস রেকর্ড যদি ঘাটেন তাহলে দুর্গন্ধ বেরোবে। আমাদের সামনের এখন লক্ষ্য হলো বাংলাদেশে একটা সঠিক নির্বাচন। দেখেন, নির্বাচনে আওয়ামী লীগ এত দেউলিয়া হয়েছে যে আপনার এই ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের নির্বাচনে নিজে একটা প্রার্থী দিতেই পারেনি, স্বতন্ত্র একজন প্রার্থী, তার এগেনস্টে আরেকজন স্বতন্ত্র, তা সে এখন পাওয়া যাচ্ছে না। আই ডোন্ট নো তার কি খবর বা কি অবস্থা, আমি টেলিভিশন দেখলাম তাই বললাম। মানে আওয়ামী লীগ কত বড় দেউলিয়া, নৌকা মার্কার প্রার্থী নেই। আরেকটু শোনেন, রিসেন্ট পাস নির্বাচন হলো রংপুরে, গাইবান্ধায়, রংপুরে সিটি কর্পোরেশন, 4 নম্বর হয়েছে আওয়ামী লীগ, এবং 4জন পার্টিসিপেট করেছে, সে হয়েছে 4 এবং জামানত বাজেয়াপ্ত এত। সুতরাং এই আওয়ামী লীগ কেন নির্বাচন, কিভাবে নির্বাচনে আওয়ামী লীগ, যে দেশে ওই সিটটা তো আসলে আগাগোড়া না না ভাই, রংপুরে আমি 2001 সালে রংপুরে নির্বাচন, আমি দায়িত্বে ছিলাম ওখানে। আমি বলি সাইফুর রহমান সাহেবের জামানত বাজেয়াপ্ত হয়েছিল 91 সালের নির্বাচনে মৌলভীবাজার থেকে। 2001 সালে আমি ওইখানে বিএনপির নির্বাচনী এজেন্ট ছিলাম, প্রধান এজেন্ট ছিলাম। সেখানে আওয়ামী লীগের আমি দেখেছি, জাতীয় পার্টির পরে আওয়ামী লীগের ভোট ছিল, আর জাতীয় পার্টি 1,37,000 ভোট পেয়েছিল, আওয়ামী লীগ 39,000 ভোট পেয়েছিল, আর বিএনপি পেয়েছিল 25,000 ভোট, 27,000 ভোট। সুতরাং রংপুরে মানুষ এমন ভাবে দেখাই দিছে যে আওয়ামী লীগের কি অবস্থা। আওয়ামী লীগ এখন নির্বাচনকে ভয় পাচ্ছে, জনগণকে ভয় পেয়ে তারা এখন পুলিশরা, গুটি কয়েক পুলিশরা, আপনি দেখেন 10 তারিখে আমাদের সমাবেশ, যদি 7 তারিখে পাল্টে মিশে আক্রমণ করলো, ওই আলোচনা গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি আজকের বিষয়ে আলোচনা করতে পারবো না। ডাক্তার জাহিদুর, আপনার কাছে ছোট্ট করে শুনবো, তারপর একটু যাব। উপনির্বাচনের কথা এসছে, যেই অভিযোগটি করেছেন আজিজুল বারী হেলাল, যে আমরাও জানি যে উপনির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচনকে আমরা দেখছি বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তারকে বিজয়ী করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু কাজ করছে বলে পত্রিকায় মার্কা দিতে ভয় পাচ্ছে, নৌকো মার্কাটাই নেই। আচ্ছা, ধন্যবাদ। মানে আমি দুটো ব্যাপার একটু অ্যাড্রেস করে তারপর ওখানে আসছি। দাদা যেটা বলেছেন সেটা হচ্ছে, মানে আপনার বাসায় ডাকাতি হচ্ছে, আপনি পুলিশকে ডাকার আগে ঠেকাবেন না কিনা। আমার বাসায় যদি ডাকাত বলে কয়ে আসে তাহলে কিন্তু আমার দরকার নাই, আমি পুলিশকে বলবো, পুলিশ এসে ডাকাতকে ঠেকাবে। এটা তুলনাটা কেন হয়নি? বিএনপি একটা ঘোষিত কর্মসূচি করছে, হঠাৎ করে একদিন কর্মসূচিতে নেমে যায় নাই। সো আপনি যদি ঘোষিতই হয়, বিএনপির কর্মসূচিতে অতীতে যে সন্ত্রাস করেছে সেজন্য সহিংসতা হয়েছে সেজন্য বলা হচ্ছে, না ডাকাতির তুলনা যায় না, কারণ ডাকাতি আপনাকে বলে কয়ে আসে না। বিএনপি তো আপনি বলেন উদাহরণ দিতে বলেন, মানে না না ওই উদাহরণটা হয় না। আপনি তো একটা ঘোষিত কর্মসূচি দিচ্ছেন, ঘোষিত কর্মসূচি দিচ্ছেন, এবং বিএনপি মশাল জ্বালাবে, বিএনপি বাসে আগুন জ্বালাবে, ধরে নেন কাগজে কলমে, সেটার জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন প্রশাসনিক ভাবে। আমি জাস্ট এই কথাটা বলছি। নাম্বার 2, সামাজিক প্রতিরোধ করলে দেখি অসুবিধা আছে। না, অতীতে দেশে হয়েছে না, না দেশে হলে সেটা লিগ্যাল হয় না। অতীতেও বিএনপি সামাজিকভাবে প্রতিরোধ করা হয়েছে, জামাতকে করা হয়েছে, না এটা অপরাধ হয়েছে। বাইতুল মোকাররমে গোলাম আজমকে জুতা মেরেছে মুক্তিযোদ্ধারা, তাহলে ওখানে পুলিশের জন্য বসে থাকেন না কেন? অপরাধ হয়েছে, অপরাধ হয়েছে, আপনি গোলাম আজমকে জুতা মেরেছে, এটা অপরাধ হয়েছে। অন্য আলোচনা আসছি, আমি যে জায়গায় আসছি, পালানোর কথা এসেছে। আওয়ামী লীগ পালানোর সম্ভাবনা আছে অনেকেরই। কেন? এটা রেটরিক বলছি না, কারণ বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকারের পতন হয়, নিশ্চিতভাবেই এই দেশে বহু অপরাধ বহু জনকে দিয়ে সংগঠিত হয়েছে, সেটার একটা ন্যায় বিচার, সুবিচার আইনি প্রসেসে হতে হবে। সেই বিচার থেকে বাঁচার জন্য অনেকেই পালাতে চাইতে পারে, আমি মনে করি। নাম্বার 3 হচ্ছে, এই যে বিএনপি এই আগুন দিয়েছে কথা বলছে, আমরা অনেকেই হয়তো জানি না 13-14 সালের যতগুলো ঘটনা আছে, একটা মামলারও বিচারিক প্রক্রিয়া শুরু হয়নি এখনো, একটা মামলা। 2001টাও তো হয় না, একটাও না। এটা তো শুধু বিএনপির কথা না, আমাদের দীর্ঘসূত্রী দায় এগ্রি হচ্ছে না, দীর্ঘসূত্রী এত বড় মানুষ, কিন্তু সেটা শুধু বিএনপি মামলা বলে কথা না। আমি বলছি না, আপনি ওই ঘটনাগুলো ব্যবহার করছেন আসলে পলিটিক্যালি, আপনি আসলে বিচার করতে চান নাই। আপনি এই
এত বছর গেল, আপনি এত বছরে করেন নাই। এগুলো তো খুবই সিরিয়াসলি, খুবই অ্যাক্টিভলি করা। আপনি এগুলো করেন নাই কেন জানেন? ওগুলো তদন্ত শেষ করেন না, ওগুলো ওপেন এন্ডেড রাখেন। একে তাকে কোনোদিন জাহিদকে সমস্যা মনে করলে একটা আগুনের মামলার মধ্যে ঢুকিয়ে দেবেন। সো এইসব করেন আসলে। সুতরাং আদতে একটা দেশের ন্যায় বিচারের কাছাকাছি যাওয়ার চেষ্টা তারা করেন। পুরনো মামলায়, অত পুরনো মামলায় ইদানিং কালে তো কোনো কেউ অ্যারেস্ট হয়নি। আমি আপনাকে জাস্ট সিম্পলি বলছি যে এত কথা বলছেন, এগুলো নিয়ে এত রাজনীতি করছেন, একটা স্টেটে সব ভয়ঙ্কর ফৌজদারি যেসব মামলা আছে তাদের হিসাব মতোই বলছি, তাত্ত্বিকভাবে ধরনের বিচার আপনি করেন নাই। উপনির্বাচন নিয়ে আসি, মানে ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন একটা মডেল নির্বাচন হচ্ছে, মডেল নির্বাচন ইন আ নেগেটিভ সেন্স। আগামী ইলেকশনে বিএনপি যদি নির্বাচনে না যায়, আওয়ামী লীগ কি করতে পারে সেটার একটা সুন্দর প্রমাণ দেখাচ্ছে, প্রদর্শনী। মানে তারা দেখাচ্ছেন যে বিএনপির তোমরা যদি অ্যালিউর করার চেষ্টা করছেন, তোমরা যদি চলে আসো তাহলে আমি তোমাকে এভাবে আমি আমার মার্কা দেব না, আমার লোকজন গিয়ে তোমার হয়ে বলে আসবে। এবং জনাব আহমদ হোসেন আমাদের সাংগঠনিক সম্পাদক বলছেন গলাছড়ি থেকে আগামীবার নৌকা বেরিয়ে যাবে আগামী নির্বাচনে। সো এই যুক্তি উনি করেছেন। সো এই ঘটনাগুলো ঘটবে। এবং কারো যদি প্রবাবিলিটি থাকে, জনাব মৃধা জাতীয় পার্টির একসময় এমপি ছিলেন, উনি এবার স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন, উনি হঠাৎ করে নিজে থেকে প্রত্যাহার করলেন এবং বললেন 1 বছরের জন্য এমপি হয়ে আর কি হয়। মানে ব্যাপারটা এরকম যে উনি জানতেন না 1 বছর আগে কি হয়েছে। তার মানে একটু বলি, তার মানে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। একজন গুম আছেন, একজন এখন জনাব আসিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক গুম না, আচ্ছা গুমের অভিযোগও করেননি তার, ওনাকে তার স্ত্রী, উনি যোগাযোগের বাইরে আছেন। ওনার না চলে গেছেন না, আমি পড়েছি তাকে কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না। নাম্বার 2 হচ্ছে which is very important, উনিও নজরদারির মধ্যে আছেন। উনি ওনার স্ত্রী ক্লিয়ারলি এই কথাটা বলেছেন। কিন্তু আবার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ওনার স্ত্রী এবং ওনার কেয়ারটেকারের একটি কথোপকথনও ভাইরাল হয়েছে। আমি আসবো এইসব বিষয় নিয়ে। সুতরাং আমার মনে হয় না ঠিক এটাকে গুম যে অর্থ বলা হয়, আমি আসলে ওটা শুনি না, আমি অন্তত নিউজে আমার মনে হয় এটা ছোট করে একটু বললে আমি একটু বিরতি নেব। আমার কাছে প্রশ্ন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মডেলটা উনি যে বললেন, তো এটা একটা মডেল, আই এগ্রি। কি মডেল জানেন? বিএনপির এমপিদেরকে ফোর্স রেজিগনেশন করানো হয়েছে। ওনারা ওই মাঠে, গোলাপবাগ মাঠে কিন্তু বলেছেন ঘোষণা দিয়ে যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব অমুকের নির্দেশে এটা করেছে। ঠিক 14 ঘন্টা পরে ওনার যখন পদত্যাগপত্র পড়ে শোনালেন, ওখানে আবার ওনারা বললেন স্বইচ্ছায় সজ্ঞানে কারো দ্বারা প্ররোচিত না হইয়া পদত্যাগ করিলাম। 24 ঘন্টার আগেই তারা ন্যারেটিভ চেঞ্জ করে ফেলেছে। এখানে এটাই প্রমাণ করে উকিল আব্দুস সাত্তার ওখানে 27 বছর ধরে সরাইল আপনার এই বিএনপির প্রতিষ্ঠাতা উনি, এবং জেলারও সভাপতি ছিলেন। উনি ভালো খারাপ এটা আমার বিষয় না, এটা বিএনপির ছাগল বিএনপি কোন দিকে জবাই করছে এতদিন তারা জানে, এটা আমার বিষয় না। শোনেন, এইখানে বিষয় হলো ওনাদেরকে ফোর্স রেজিগনেশন করা হয়েছে। জনাব ব্যারিস্টার প্রশান্ত, আপনার কাছে আমি যাব, আপনি নিশ্চয়ই বলবেন। আমার প্রশ্ন হচ্ছে, যেটি পত্রপত্রিকায় এসছে যে আগামী পরশুদিন যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই, তারা কোনো প্রার্থী দেননি। ইভেন কি জাতীয় পার্টির যিনি প্রার্থী ছিলেন, মূল প্রার্থী, তিনি জামাই শ্বশুরের গন্ডগোল আপনারা বলছেন, কিন্তু আমরা দেখছি যে ওখানে জাতীয় পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী উনি উইথড্র করেছেন, উনি সরে দাঁড়িয়েছেন। এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই বিএনপির উকিল আব্দুস সাত্তারের পক্ষে কাজ করছেন। অন দ্য আদার হ্যান্ড, বিএনপির বহিষ্কৃত আর এক নেতা যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, তিনিও অভিযোগ করেছেন যে তার স্ত্রী যে তিনি প্রচারণা করতে পারছেন না, তাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। শুনতে চাই আপনার কাছে। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের যেহেতু প্রার্থী নাই, আমরা যে কাউকে সাপোর্ট করতে পারি, সমস্যা কি? নিশ্চয়ই, সেজন্য আওয়ামী লীগের ঠিক 2 নম্বর হলো জাতীয় পার্টি বিএনপি থেকে ছিলেন, তাকে আপনারা সাপোর্ট করছেন। বা বিএনপি থেকে কেউ এসে যদি ঝাঁপ দেয়, উনি তো বলছেন যে আমি ফোর্স রিজাইন, আমরা তো চাইনি এরা রিজাইন করুক। কেন আমি বলি কি কারণে আমরা চাইনি, একটু উদাহরণ দিতে। 2018 সালের নির্বাচনটা হয়েছিল ডিসেম্বরে, 2018 সালের ফেব্রুয়ারিতে বিএনপিকে এই যে ইলেকটোরাল গভর্নমেন্টের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। এইবার যাতে সেটি করতে না পারে, ওরা অনেক আগেই তাদের এমপিদেরকে ফোর্স রেজিগনেশন করে দিয়েছেন, যাতে আওয়ামী লীগ থেকে এরকম কোনো সেটি ঠিক আছে। বিএনপি এটা করেছেন, বিএনপির কাজ বিএনপি করেছে। এখন আওয়ামী লীগ কেন বিএনপির একটা দলছুট লোককে সাপোর্ট করবে না? বিএনপির আওয়ামী লীগের প্রার্থী নাই কেন? নাই,
কেন আমরা ওখানে প্রার্থী দেই নাই কেন আমরা এর আগেও আমরা কিন্তু ওপেন রেখেছিলাম অনেক সিট কেন হাজী সেলিম একটা প্রশ্ন করি হাজী সেলিম এবং মুস্তাফা জালাল মহিউদ্দিন এই লালবাগে 74% টার্নওভার হয়েছিল ওপেন ছিল আমি একটা প্রশ্ন করি দাদা আওয়ামী লীগের নৌকা মঞ্চ ছিল সেটা হচ্ছে নৌকা করবে না প্রাথমিক সিদ্ধান্ত ছিল এরপর তিনজন কিন্তু আওয়ামী লীগের মানুষ স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন ওই তিনজনকেও বসিয়ে দেওয়া হয়েছে না স্বতন্ত্ররা উঠে গেছে আপনি আওয়ামী লীগকে দোষ দিচ্ছেন এটা আওয়ামী লীগ বসিয়ে দেন কি আমরাতে কথা বলতেছেন ব্যাপারটা স্বতন্ত্ররা উঠে গেছে এই জাতীয় পার্টির শ্বশুর জামাই উঠে গেছে এই দায়িত্ব আমার না প্রার্থী দিবে না জাতীয় পার্টির শ্বশুর জামাই ঘোষণা দিচ্ছে শুনুন জামাই কিন্তু বলে দিয়েছে কেন নির্বাচন করবেন এই জামাই ওনাদেরকে জামাই থাকবে না ওনাদের জামাই বলে দিয়েছে ভয় কেন মার্কাই বুঝছেন আমার কথা হলো প্রতীক হিসেবে নৌকাকে এত ভয় নৌকা থাকলে ওনাদের লজ্জা কিসের আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল নিজেকে বড় দাবি করে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে না আমরা বড় দাবি করি আর ছোট বিষয় না আমরা একটা নির্বাচনে আমরা উন্মুক্ত রাখলাম কি সমস্যা আপনি করছেন না কেন যে ইচ্ছে সেই জিত শুনে এটা তো বরং উল্টা আরো ভালো হলো কি জানেন আমরা ইনক্লুসিভ থাকতে চেয়েছি এখানে আওয়ামী লীগ আসুক নৌকা আসুক ধানের শীষ আসুক লাঙ্গল আসুক যাই আসুক আমরা ওপেন করতে চেয়েছি অসুবিধা কি আমি আজিজুল বারী হেলাল আপনার কাছ থেকে একটু ছোট্ট করে আমার জিজ্ঞাসা আছে শুনবো আপনার কাছে আমি শুনবো আপনি নিশ্চয়ই বলবেন আমার প্রশ্ন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে আমরা যেটা দেখছি সেটা হলো বিএনপি এই নির্বাচনে যায়নি ঠিকই কিন্তু নানাভাবে বিএনপির প্রার্থী হয়েছে তাহলে কি এটি আমরা ধরে নিতে পারি এটি কি মেসেজ যে তৃণমূল থেকে নির্বাচনমুখী নির্বাচনে যেতে চায় বিএনপি ব্যাকরণটা বুঝতে হবে বিএনপি ইজ দ্য মোস্ট ডেমোক্রেটিক পার্টি ইন বাংলাদেশ ধন্যবাদ তাই না কিন্তু আপনি বলেন আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই সরকার অধীনে কোনো নির্বাচন যাবে না এখন মনে করেন তৃণমূল পর্যায়ে ওনারা ফোর্স করে বা যদি কেউ আমাদের এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয় তার ডেমোক্রেটিক রাইট সুতরাং আমরা তো নীতিগতভাবে বলছি যে আমরা এই সরকার অধীনে নির্বাচন করব না আমার বক্তব্য যদি আপনাদের এই রকম সিদ্ধান্তই থাকে এখন মাত্র 5টা আসনের নির্বাচনে আপনারা আপনাদের নেতা কর্মীদের মানে দলীয় সিদ্ধান্ত থেকে ফিরিয়ে রাখতে পারছেন না আগামীতে যখন 300 আসনের নির্বাচন হবে তখন কি আপনারা আপনাদের নেতা কর্মীদের ফিরিয়ে রাখতে পারবেন বিএনপি এবার 27 দফার মধ্যে দিচ্ছে দেখছেন না 70 আর্টিকেল নিয়ে আলোচনা করার জন্য এই যে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ রাইটস এইসব বিষয় কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের পার্টির স্ট্যান্ড হলো আমরা এই সরকার নির্বাচন করব না তারপরে আপনি যে কথাগুলো বলছেন সেটার প্রথম উত্তর হলো যে এই যে গভর্নমেন্টের যে আপনার হিডেন যে ফোর্স সেই ফোর্স কিভাবে মানুষকে ডিসঅ্যাপিয়ার করে মানুষকে কিভাবে বাধ্য করে এর ইতিহাস যারা ডিসঅ্যাপিয়ার হয়েছেন তারা জানে আরেকটা সেকেন্ড হলো ডেমোক্রেটিক রাইট আছে একটা সিটিজেনের ডেমোক্রেটিক রাইট আছে জি প্লিজ বিএনপি যে গণতান্ত্রিক দল তার একটা প্রমাণ গত পরশুদিন 12 দলের সাথে বসছে 12 দলের একজন ইমরান তাকে জিজ্ঞেস করছে মিটিং এর মধ্যে জামাত কি সাথে আছে না নাই সাথে সাথে নজরুল ইসলাম খান বলে এই বেটা জামাত বিএনপির সাথে আছে নাই যে তোরে কেন বলা লাগবে এটা হলো গণতন্ত্রের প্রমাণ এগুলো তো অফ দ্য রেকর্ড এগুলো তো আপনি বলছেন এতে কোনো অথেন্টিসিটি নেই ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচন কি আগামী দিনের রাজনীতির কি কোনো ইঙ্গিত বহন করে কিনা নিশ্চয়ই এটা খুব ভালো কতগুলো ইঙ্গিত দেয় প্রথম কথা হচ্ছে নির্বাচনটা নিয়ে সরকার খুব ঝামেলায় পড়েছে এরকম যে আপনি নির্বাচনের দিন আগের মতো সিলটিল মেরে জোর করে যা করেছেন বহু সময় করেছে আমাদের ভিডিও আছে আমাদের মনে আছে ওই যে ডক্টর মনীষা বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনের সময় হাতে নাতে ধরছেন সিল যারা পাওয়া গেছে এটা এবার খুব সহজে হচ্ছে না কারণ আপনি একটা বয়ান আনার চেষ্টা করছেন যে নির্বাচন কমিশনের অধীনেই একটা সঠিক বা ভালো নির্বাচন হয় সুতরাং তারা নির্বাচনের দিনটাকে অ্যাপারেন্টলি ভালো রাখার চেষ্টা করবেন ওই দিন যদি যাতা হয় সেটা নির্বাচন কমিশনের ক্রেডিবিলিটিকে সন্দেহের মুখে ফেলে যদিও এখনো যা হচ্ছে এখনো নির্বাচন কমিশন আজকে মাত্র বিবৃতি দিয়েছে জনাব আসিফকে নিয়ে তারা বলেছেন খুঁজে দেখতে এখনো স্টেপ নেওয়ার কথা ছিল ফলে আপনি আগেই এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যাতে জনাব সাত্তার জয়ী হয়ে আসতে পারেন আগামী দিনে আরেকটা মেসেজ খুব ক্লিয়ারলি আমাদের সামনে আসে সেটা হচ্ছে এই মডেলটার ওই যে আগে বলেছিলাম একটা দিক হচ্ছে বিএনপি কিছু মানুষকে মানে বহু মানুষের মধ্যে এক ধরনের প্রলোভন থাকে কারো মধ্যে কিছু ভীতি থাকে দুটোকে যদি আপনি কম্বাইন করতে পারেন তাহলে আগামী নির্বাচনে যদি বিএনপি দল হিসাবে নির্বাচনে না আসে কারো কাছে এই মেসেজ দেয়া হলো যে তোমাকে আমি দেখো এভাবে পার্লামেন্টে নিয়ে আসবো এটা হলো একদিক কিন্তু ডাক্তার জাহিদ আমার প্রশ্ন হচ্ছে একটি আপনার বিরোধী একটি প্রতিপক্ষ বিরোধী দল
সে তো তার কৌশল অবলম্বন করবে, এবং আমি যদি কৌশল করি এবং সেই কৌশলে যদি বিএনপির কিছু নেতাকর্মী আমার হয়ে মানে নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচনে পার্টিসিপেট করে, জয়ী হয়ে আসে, এবং আমি যদি সরকারি দল হয়ে তাকে যদি সমর্থন করি অথবা কৌশল করি, তাহলে আমার অপরাধটা কোনো অপরাধ নাই, একদম কোনো অপরাধ নাই। আমি এটাকে দ্বিমত করছি না, কিন্তু আমি বলছি এটা রাজনীতির গতিপথটাকে এভাবে পাল্টাতে পারে, এই মেসেজটা দেওয়া হচ্ছে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, লাস্ট যে ক্যান্ডিডেটকে নিয়ে আলাপ হয়েছে, সেই ক্যান্ডিডেটকে যে পাওয়া যাচ্ছে না খুঁজে, আমরা এখনো ডিটেল জানি না যেহেতু এটা প্রমাণিত হয়নি, তাকে ফোর্সফুলি কি নির্বাচন থেকে সরিয়ে রাখা হলো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্ন যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই সরকারের অধীনে সরকার যে দাবি করছে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ, খুব সিরিয়াসলি প্রশ্নের মুখে পড়েছে। আরেকটা জিনিস একটু যোগ করি, এটা খুবই জরুরি। ওই আসনেরই একজন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি, আমি পত্রপত্রিকা পড়েও দেখলাম যে উনি আহ্বান জানিয়েছিলেন বিএনপি যেহেতু এই নির্বাচনে নেই, তাহলে এই নির্বাচনে বিএনপি যারা করেন তারা ভোট দিতে যাবেন না, ভোটের পার্সেন্টেজ যত কম হয় সেটা এক ধরনের প্রতিবাদ হিসাবে থাকবে। অথচ আওয়ামী লীগ জনসভা করে বললেন যে রুমিন ফারহানা নির্বাচন প্রতিহত করবেন বলেছেন এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এই যে আচরণগুলো, এগুলো দিয়ে আপনি কি বিশ্বাস করতে প্রস্তুত? আপনি যে প্রস্তুত, আপনি কি প্রস্তুত যে এটা হতে পারে? এবং ধরেন ওই উকিলকে কি করেছে, আপনারা উকিলকে যারা করেছে, যারা এই ধরনের কথা বলছে, তাদেরকে সেটার জন্য ব্যবস্থা নেন যদি নিতে চান। উকিল আব্দুস সাত্তারকে তো অবাঞ্ছিত ঘোষণা না, না, প্রতিহত করবে বলেছে। ওখানকার লোক বিএনপি আগে করেছে, ওখানকার লোক যারা করেছে আমি একদম স্পেসিফিকলি বলছি যে ওখানকারই, উনি ওখানকারই নেত্রী, উনি ওই আসরই ওনার, উনি এটা বলেননি, আমি পত্রিকায় পড়লাম, ক্লিয়ারলি দাবি করেছেন। উনি কি বলেছেন তারপরে প্রতিহত। আপনি যখন এইসব বলছেন তখন আমরা বুঝতে পারি যে সরকারের অধীনে নির্বাচন হলে এরকম প্রতিহত করবেন। আমরা ভুলে যাব না 2018 সালের নির্বাচনের 50 জন প্রার্থী আহত এবং রক্তাক্ত হয়েছিলেন। আমি আসবো আপনার কাছে ব্যারিস্টার প্রশান্ত। দুটো আলোচনা এখানে গুরুত্বপূর্ণ এসছে। বলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এবং আমরা একটু আমরা মানে দৃষ্টিটা আমরা ভিন্ন দিকে নিয়ে গেছি। ব্রাহ্মণবাড়িয়াও জাপার প্রার্থী যারা নুরুল ইসলাম ওমরও ঠিক এমনিভাবে কিছু অভিযোগ করেছে। আমরা ওই প্রসঙ্গে যদি নাও যাই, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন নিয়ে যে প্রশ্নটা আসলো যে একটি আসনে যখন এরকম হচ্ছে, আগামীতে নির্বাচনে সমতাসীন দলের দ্বারা এভাবে প্রভাবিত করার আশঙ্কা থাকছে কি না? না, নির্বাচন যখন আমরা সবাই করব, নির্বাচনে পক্ষে বিপক্ষে কেউ বেশি শক্তি, কেউ কম শক্তি, কেউ বেশি পোস্টার, কেউ কম পোস্টার, এগুলো হয়। আমি আরেকটা উদাহরণ দিচ্ছিলাম যে সিলেটে যে আরিফ সাহেব মেয়র হলেন, হ্যাঁ, আওয়ামী লীগ আমলেই হলেন, এবং এর আগে কুমিল্লায় সাক্কু সাহেব হলেন, এবার এটা হারলেন, তাদের দুজনের ভোট ভাগাভাগি হয়ে গেল। আপনি লক্ষ্য করবেন যে বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি তাদেরকে এগুলো সুযোগ দিচ্ছে করার জন্য, দ্বিমত করার জন্য। আপনি ভোটের দিন 12:30 পরেই আরিফ সাহেব বলছিলেন নির্বাচনটা হয়নি। সুতরাং আপনাকে বলছি যে দেখেন, নির্বাচনটা একটা ডেমোক্রেটিক প্লে। আমরা যদি এখানে অ্যাক্টরস থাকে, আওয়ামী লীগ থাকে, বিএনপি থাকে, অন্যরা থাকে, সবাই যদি এটাকে ফাংশন করে তাহলে সবাই মিলে ইলেকশনটা হিটেড হয় না। কিন্তু জাহিদ যে অভিযোগটি এখানে নিয়ে আসছেন ইনক্লুসিভ হয় না, নিশ্চয়ই আপনার সাথে একমত। কিন্তু ডক্টর জাহিদ যে অভিযোগটি নিয়ে আসছেন সেটার কি মানে বলবেন? কি অভিযোগ? যে এই উপনির্বাচনের যে প্রভাবের কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, যে আগামী নির্বাচনে প্রভাব মুক্ত যে একটি নির্বাচন হবে, সেই আশঙ্কা তো রয়ে গেল। একটি উপনির্বাচনেও আমরা দেখছি কেন, আমার সামনে তো গাইবান্ধাই আছে, গাইবান্ধায় আওয়ামী লীগ প্রার্থী আপনার 45টা কেন্দ্র নিয়ে, বাকি আরো 101টা রয়ে গেল। এটা নিয়ে যখন টোটালি এটা বাতিল করলো, উই রিসিভ দ্য ইনজুরি, বাট আমরা অ্যাকসেপ্ট করেছি, অ্যান্ড ইট মর্নিং শোজ দ্য ডে। আমি কেন বারবার নির্বাচন কমিশনের কথা বলছি শোনেন, রোব সাহেব গিয়ে প্রশংসা করেছেন, আব্দুর রব সাহেব, সাবেক সিইসি, উনি কিন্তু হেলিকপ্টারে করে পালিয়ে এসেছিলেন। উনি প্রথম দিন বলেছিলেন যে দ্বিগুণ মাস্তানি করবে, পরে আমি অসহায় বলে পালায় আসলেন, কিন্তু এই কমিশন তো পালাই আসে না। তারা ইলেকটোরাল গভর্নেন্স ডেলিভার করেছে। শোনেন, একটা কথা বলি আমি, এটা ডিফারেন্স বিটুইন বিএনপি এন্ড আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা 35তম অর্থনীতি, 40th ফায়ার পাওয়ার, মিলিটারি পাওয়ারের দিক থেকে আমরা সেইটা নিয়ে বিএনপির সাথে কম্পিটিশন করতে চাই। আমি আহ্বান করতে চাই বিএনপি বলুক তারা ক্ষমতায় গেলে আমাকে 35তম থেকে 30তম অর্থনীতিতে আনবে, ফায়ার পাওয়ার 40 থেকে 35তম আনবে। ইফ দে ক্যান ডু দ্যাট। দেশের অর্থনীতি
একদম ধ্বংসর দ্বার প্রান্তে আইয়ুব খানের মতো আপনি গণতন্ত্রকে হাইজ্যাক করে এখন উন্নয়ন সামনে নিয়ে যে উন্নয়নে ব্যাংকের নেই টাকা এলসি খুলতে পারছে না, এটা তো এখন দেখেন এই যে নির্বাচন মেন আমাদের সামনে এখন হলো নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ চিরকালের জন্য নির্বাসনে পাঠাইছে। ওই যে আপনার আব্দুল্লাহ মামুন একটা নাটক লিখেছিল, আমি বলি আব্দুল্লাহ আমি জাহিদ ভাইকে দিচ্ছি, আব্দুল্লাহ মামুনের নাটক লিখেছিল সুবচন নির্বাচনে। আমি এখন ওই বলছে যে নির্বাচন এখন নির্বাসনে গেছে, এই সরকার হ্যাজ টু রিজাইন আসলে ফর দ্য ফেয়ার ইলেকশন। এবং দেখেন শুধু বাংলাদেশের মানুষ না, বাইরের লোকও বলছে যে এই সরকার অধীনে কোনো সঠিক নির্বাচন। আমরা না, বাইরের লোক কে বলছে? বাইরের সমস্ত কেউ বলেনি। আপনি ইংল্যান্ডের বিবৃতি, আপনি জাপানের বিবৃতি দেখেন, সমস্ত তারা এটা বলে নাই, একদম জাপান বলছে না, জাপানের অ্যাম্বাসেডর বলে না, মার্কিন যে আপনার উপরাষ্ট্রমন্ত্রী লুকি বলে গেল যে দেশে কোনো ফেয়ার নির্বাচন এই হচ্ছে না। তারা বলেছেন তারা হতে হবে, ফেয়ার নির্বাচনের কথা বলে গেছে, তার মানে কি আগে ফেয়ার হয়নি? সেটাই শুধু দেশ না, বাইরের শক্তিও আপনার এই দেশে ফেয়ার নির্বাচন হচ্ছে না, সেটাই বলছে। ঠিক আছে, আমি আর বলবো এইটাই আমরা বলবো। জি প্লিজ ডাক্তার জাহিদ। মানে বিএনপি কে দাদা বলছেন এই করতে হবে, বিএনপি ধরেন বললো আমি বাংলাদেশের অর্থনীতির অবনতি করাবো, আমি ফায়ার পাওয়ার এখন কত আছে আরো খারাপ অবস্থায় চলে যাব, লেট দেম সে দ্যাট। আপনি ডিকটেট করার কি? বলুক না না বলুক না, আপনার বলতে হবে না তো। বিএনপি ওটা বলে বিএনপি ওটা বলার পরও কিচ্ছু বলবে না ওই দেশটাকে। না না না, আপনি ভুল করছেন দাদা। বেসিক ডেমোক্রেসি হচ্ছে, ডেমোক্রেসির বেসিকটা কি? বিএনপি বেসিক কি এক রাতে 10টা ধর্ষণ, না না আমাকে শেষ করতে দেন, আমি আপনাকে ডিস্টার্ব করিনি। বিএনপি তার দাবি যেমন হোক যাই হোক বলে মানুষের সামনে যেতে দেন, মানুষ তাকে ভোট দিক বা না দিক সেটা মানুষকে ডিসাইড করতে দেন। আপনি এত উন্নয়ন করেছেন, আপনার সাহস হয় না, রাতের বেলা সিল মেরে দিয়েছেন, ওটা আপনাদের প্রমাণ না, আপনাদের সাংগঠনিক সম্পাদক প্রমাণ ডয়চে ভেলে তো বলে এসেছে, এর চেয়ে বেশি প্রমাণ চাওয়া দরকার। আপনাদের সাংগঠনিক সম্পাদক সাক্ষ্য দিয়েছে না, আপনাদের সরিয়ে রাখি, আপনাদের সাংগঠনিক সম্পাদক জনাব স্বপন ডয়চে ভেলেতে স্বীকার করেছেন, বলেছেন। আমি নিজে শুনেছি, আমি আপনাকে প্রমাণ দিতে পারি। বিএনপির মহাসচিব স্বয়ং কিন্তু নির্বাচনের দিন 12:45 মিনিট পর্যন্ত বলেছেন কোট আনকোট, আমার কাছে প্রাপ্ত সংবাদ মতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। বিএনপির মহাসচিব যদি নির্বাচনের দিন 12:45 মিনিটে এই কথা বলতে পারেন, আমি তাকেই সাক্ষী মানব। তারপরে যে জনাব চূন্য নির্বাচন আমি তাকেই সাক্ষী মানব যে সব রাতের ভোট হয়, আমরাই উনি অস্বীকার করুন, উনি বলেছেন কিনা, উনি বলে আসছেন। জি, আমার মনে হয় আমরা শেষ করে দিই এ পর্যন্ত। আচ্ছা জি প্লিজ। আমি জাস্ট এই যে দাদা কিন্তু আমাকে ইন্টারাপ্ট করেছে। না আমি করছি না ইসিকে নিয়ে একটা কথা বলেছে না, গাইবান্ধা নিয়ে, এটা আসলে একটা প্ল্যান্ড খেলা, যাতে ইসিকে এই যে বলছেন ওনারা, এই যে দেখো ইসি কিন্তু আমাদেরকে খুব ঝামেলা করছে, আমরা ইসিকে পছন্দ করি না, এই ইসির বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি, তো ইসি নিরপেক্ষ নির্বাচন করবে, এটা অ্যালিউর করা বিরোধীদেরকে, এবং এই টেম্পটেশনে কেন পছন্দ করে। ধন্যবাদ। আমার মনে আর হাতে আর সময় নেই, শেষ করতে হবে। জনাব আইজুল বারী হেলাল, ডাক্তার জাহিদ এবং ব্যারিস্টার প্রশান্ত, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।